বর্ষের শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো, সেই প্রত্যাশা রেখেই শুরু করছি। তোমাদেরকে আমি পড়াচ্ছি বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগ যে পার্টটি আছে সেই অংশটি নিয়ে আমি কথা বলছি। বেশ কিছু ক্লাস আমাদের হয়ে গেছে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তোমাদের সাথে, সেই বিষয়টি হচ্ছে যে বাংলা সাহিত্যের বিকাশে সাময়িক পত্রের ভূমিকা। তো আমরা আধুনিক যুগে লক্ষ্য করছি যে বাংলা সাহিত্য বহু মাত্রায় বিকশিত হয়েছে। মধ্যযুগের সাহিত্যের সাথে আধুনিক যুগের যে সাহিত্যের পার্থক্য, সেই পার্থক্যগুলো নিয়ে আমরা কথা বলেছি। তো আমরা গত ক্লাসে গীতিকবিতার যে আধুনিক গীতিকবিতা বিকাশের, বাংলা সাহিত্যের গীতিকবিতা বিকাশের সর্বশেষ ধাপ নিয়ে কথা বলেছি, যে আমাদের পাঠ্য হচ্ছে 1947 সাল পর্যন্ত। তো বাংলা সাহিত্য এই আধুনিক যুগে এসে যে বিভিন্ন আঙ্গিকে রূপান্তরিত হয়েছে, মধ্যযুগের একমাত্র আঙ্গিক ছিল কবিতা। আমরা আধুনিক যুগে এসে লক্ষ্য করছি সেই আঙ্গিক বিভিন্নভাবে রূপায়িত হয়েছে। গদ্য সাহিত্য, যার মাঝে উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, নাটক, গীতিকবিতা, মহাকাব্য, কত কিছুই আঙ্গিক। তো এই আধুনিক যুগে এসে বাংলা সাহিত্যটা পরিপূর্ণ মাত্রায় বিকশিত হতে শুরু করেছে। তো এই যে বিকাশটা হলো, যে এই বিকাশটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই সাহিত্য পত্রিকাগুলো, অর্থাৎ সাময়িক পত্রগুলো। তো এই যে সাময়িক পত্রের ভূমিকা নিয়ে আজকে আমরা কথা বলছি। তো সাময়িক পত্র সাহিত্য বিকাশে কেমনে ভূমিকাটা রাখলো তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যে সাময়িক পত্রগুলোর মাধ্যমে তৎকালীন কবি সাহিত্যিকেরা, অর্থাৎ লেখকেরা তাদের লেখাগুলো প্রকাশ করতেন, এবং সাময়িক পত্রগুলো খুব গুরুত্ব সহকারে বাংলা গদ্যের যে বিকাশ, সেই বিকাশের যে ধারা, পরবর্তীকালে যে কবিতার ধারা, এই সবগুলোই তারা প্রকাশ করতে শুরু করলো, যেমন পাঠকের জন্য। এবং সাহিত্য পত্রিকার যে আরেকটি বিশেষত্ব হচ্ছে যে গদ্যকে সুশৃঙ্খলভাবে নির্মাণ করা। তো এই আধুনিক যুগে এসে যে সাহিত্য পত্রিকাগুলো প্রকাশ হতে শুরু করলো, সেগুলোর মাধ্যমেও বাংলা গদ্য একটি পরিপূর্ণ কাঠামো পেতে শুরু করলো। তো আমরা সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছি। তো বাংলা সাহিত্যে প্রথম সংবাদপত্র যদি হিসাবে আমরা গণ্য করি, সেটি বাংলায় নয়, সেটি প্রকাশিত হয়েছিল ইংরেজিতে, যে পত্রিকাটির নাম ছিল বেঙ্গল গেজেট। যেই পত্রিকাটি হচ্ছে ভারতবর্ষের প্রথম পত্রিকা, যে পত্রিকাটি প্রকাশ হয় 1870 সালে। যার সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি। তিনি 1870 সালে এই বেঙ্গল গেজেট নামে প্রথম কলকাতায় একটি পত্রিকা প্রকাশ করলেন, এবং তারপরের যে পত্রিকা, সেটি বাংলায় প্রকাশিত হয়েছিল শ্রীরামপুর মিশন থেকে। তোমরা জানো যে বাংলা গদ্যের বিকাশেও বিভিন্ন মিশন, সেই মিশনের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো সাহিত্য পত্রের বিকাশেও, সাময়িক পত্রের বিকাশেও সেই সময়কার যে মিশনগুলো ছিল, বিশেষ করে শ্রীরামপুর মিশন, সেই শ্রীরামপুর মিশন বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। যেমন শ্রীরামপুর মিশন থেকেই প্রথম বাংলা ভাষার পত্রিকা, বাংলা ভাষায় প্রকাশিত পত্রিকাটি বেরোলো। সেই পত্রিকাটির নাম হচ্ছে দিগদর্শন, যার প্রকাশ সাল হচ্ছে 1818। যার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। জন ক্লার্ক মার্শম্যান শ্রীরামপুর মিশন থেকে 1818 সালে যে পত্রিকাটি বের করলেন, যে মিশন, যেহেতু বুঝতেই পারছো মিশনের কাজই ছিল যে খ্রিস্ট ধর্মের প্রচারণা, যে তারা সেই পত্রিকার মাধ্যমে সেই খ্রিস্ট ধর্মের প্রচারণামূলক বিভিন্ন বক্তব্য তারা প্রকাশ করতেন। এবং 1818 সালে যার একটি পত্রিকা, সেটিও শ্রীরামপুর মিশন থেকে প্রকাশ পেল। সেই পত্রিকাটির নাম হলো সমাচার দর্পণ। তো একদম প্রথম দিককার পত্রিকা হিসাবে দিগদর্শন এবং সমাচার দর্পণ
যার সম্পাদক ছিলেন জেসি মার্শম্যান, যে দুটো পত্রিকারই বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদিও সেই পত্রিকাগুলো ছিল খ্রিস্টান ধর্মের মাহাত্ম্য কীর্তন করার জন্যই তারা এই পত্রিকাগুলো প্রকাশ করেছিলেন। শ্রীরামপুর মিশন থেকে, শ্রীরামপুর মিশনে যে সমস্ত পাদ্রীরা ছিলেন খ্রিস্ট ধর্মের প্রচারক, তাদের সান্নিধ্যেই, তাদের সহযোগিতায় এই দুটো পত্রিকা বের হয়েছিল। বাংলা সাহিত্যের বিকাশে তাদের গুরুত্ব কম কিংবা বেশি সেই নিয়ে যে আমরা প্রশ্ন করছি না, কিন্তু যেই পত্রিকা দুটোর ঐতিহাসিক গুরুত্ব আছে, কারণ যেই পত্রিকা দুটোই হচ্ছে বাংলা ভাষার প্রথম প্রকাশিত পত্রিকা। যেমন যে আমরা লক্ষ্য করছি যে যেই দুটো পত্রিকা, দিগদর্শন এবং সমাচার দর্পণ, যেই দুটো পত্রিকা হচ্ছে বিদেশিদের দ্বারা সম্পাদিত এবং প্রকাশিত পত্রিকা। তো দ্বিতীয় ধাপে এসে আমরা লক্ষ্য করছি যে বাঙালি সম্পাদিত প্রথম পত্রিকা বের হলো 1818 সালে, যে পত্রিকাটির সম্পাদক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য, এবং যেটি হচ্ছে বাঙালি সম্পাদিত প্রথম পত্রিকা, যে পত্রিকাটির নাম ছিল বেঙ্গল গেজেটি। এবং তারপরে সাহিত্যের বিকাশে প্রথম ধাপে যে পত্রিকাটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করলো, সেই পত্রিকাটি হচ্ছে সংবাদ প্রভাকর। সেই সংবাদ প্রভাকর পত্রিকা 1831 সালে প্রকাশিত হলো সাপ্তাহিক হিসাবে, এবং তারপরে 1839 সালে যেই পত্রিকাটি দৈনিক পত্রিকা হিসাবে রূপান্তরিত হলো। যার সম্পাদক ছিলেন সেই সময়কার একজন বিখ্যাত কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। তোমরা নিশ্চয়ই ঈশ্বরচন্দ্র গুপ্তের নাম শুনেছ, যাকে বলা হয় যুগসন্ধিক্ষণের কবি। ঈশ্বরচন্দ্র গুপ্ত তার বেশিরভাগ লেখাই এই সংবাদ প্রভাকর পত্রিকার মধ্য দিয়ে প্রকাশ করতেন। তিনি অজস্র কবিতা লিখেছেন। মধ্যযুগের ধারাকে ভেঙে যে একটু নতুনত্বের মাত্রা সংযোজন করে তিনি তার কবিতাগুলো রচেছিলেন। যদিও তিনি খুব সার্থক গীতিকবি হিসাবে নিজেকে প্রকাশ করতে পারেননি, কিন্তু যুগসন্ধিক্ষণের কবি হিসাবে তার যথেষ্ট গুরুত্ব রয়েছে। তো ঈশ্বরচন্দ্র গুপ্ত এই সংবাদ প্রভাকর পত্রিকা প্রকাশ করলেন 1831 সালে, এবং যার একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে 1839 সালে যেই পত্রিকাটি দৈনিক পত্রিকা হিসাবে প্রকাশ হতে শুরু করলো, এবং যেই পত্রিকাটি হচ্ছে বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা। সেই সময়কার মানুষ কিন্তু যেটি ভাবতেও পারতো না যে প্রতিদিনই পত্রিকা প্রকাশ করা যায়। তোমরা সম্প্রতি যে লক্ষ্য করছো, প্রতিদিনই অজস্র পত্রিকা বেরোচ্ছে। যে দৈনিক পত্রিকার সূচনা হয়েছিল এই সংবাদ প্রভাকরের মধ্য দিয়ে, যে 1839 সালে ঈশ্বরচন্দ্র গুপ্ত। তো সংবাদ প্রভাকরের পরে তত্ত্ববোধিনী পত্রিকা 1843 সালে, যার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত, আর প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথের পিতা। তো যেই পত্রিকাটির মূলত প্রকাশ হয়েছিল যে সেই সময়ে যে একটি গুরুত্বপূর্ণ ধর্মমত কলকাতায় প্রচারিত হয়েছিল, যে ধর্মমতটির নাম হচ্ছে ব্রাহ্ম ধর্ম। তোমরা জানো যে কলকাতায় যে আমরা যে একটু আগেই বলছিলাম যে শ্রীরামপুর মিশন, বিভিন্ন মিশন প্রতিষ্ঠা পাওয়ার পরে খ্রিস্টান ধর্মের প্রচার ব্যাপকভাবে শুরু হলো, এবং সেটিকে একটু দমিয়ে রাখার জন্যই তৎকালীন কলকাতার উচ্চ শিক্ষিত ব্যক্তিরা তারা সমন্বিত হয়ে যে একটি নতুন ধর্মমত প্রচার করেছিলেন, যে ধর্মমতটির নাম হচ্ছে ব্রাহ্ম ধর্ম। এই ব্রাহ্ম ধর্মের মুখপত্র হিসাবেই দেবেন্দ্রনাথ ঠাকুর এই তত্ত্ববোধিনী পত্রিকা প্রতিষ্ঠা করলেন, সম্পাদক নিযুক্ত করলেন অক্ষয় কুমার দত্তকে। তো সমাচার দর্পণে, যে আমরা পূর্বেই বলেছিলাম 1818 সালে জেসি মার্শম্যান সম্পাদিত যে সমাচার দর্পণ পত্রিকাটি প্রকাশ পেয়েছিল, সেই পত্রিকাটির মুখ্য উদ্দেশ্যই ছিল যে খ্রিস্টান ধর্মের মাহাত্ম্য প্রচার করে এদেশীয় মানুষকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা। তো সেই ধারাটিকে প্রতিহত করার জন্য
যে তত্ত্ববোধিনী পত্রিকা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, এবং মহর্ষি দেবেন্দ্রনাথের সমস্ত লেখাই এই তত্ত্ববোধিনী পত্রিকায় মধ্য দিয়ে প্রকাশিত হতো। সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত, তিনিও গদ্য বড় মাপের গদ্য লেখক ছিলেন। তার লেখাগুলো যে এই তত্ত্ববোধিনী পত্রিকার মধ্য দিয়ে প্রকাশিত হতো। যে তত্ত্ববোধিনী পত্রিকার পরে যে আরেকটি পত্রিকা, যে পত্রিকাটির নাম হচ্ছে মাসিক পত্রিকা। তোমরা সম্ভবত পেরিচাঁদ মিত্রের নাম শুনেছ। যে কেউ কেউ বলেন তিনি হচ্ছেন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের রচয়িতা, যার সেই গ্রন্থটির নাম আলালের ঘরের দোলাল, যেটি প্রকাশ পেয়েছিল 1858 সালে। তো পেরিচাঁদ মিত্র, যার ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর, এই পেরিচাঁদ মিত্র এবং রাধানাথ শিকদার, এই দুইজন মিলে তারা একটি পত্রিকা প্রকাশ করলেন, যে পত্রিকাটির নাম মাসিক পত্রিকা। যে পত্রিকাটি প্রকাশ হয়েছিল 1854 সালে। তো পেরিচাঁদ মিত্র বিভিন্ন ধর্মতাত্ত্বিক লেখাও অনেক লিখেছেন, অভেদী, আধ্যাত্মিকা, তারপর সমাজ সম্পর্কিত তার বিখ্যাত গ্রন্থ একটু আগে বললাম আলালের ঘরের দোলা। সেই লেখাগুলো তার এই মাসিক পত্রিকার মধ্য দিয়ে প্রকাশিত হতো। যে মাসিক পত্রিকা বাংলা গদ্য সাহিত্যের বিকাশে বেশ কিছু ভূমিকা রেখেছে, সেটা বলাই যায়। এবং তারপরে বাংলা সাহিত্যের সেই যুগে সবচেয়ে বেশি ভূমিকা, বাংলা সাহিত্যের বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল যে পত্রিকাটি, সেই পত্রিকাটির সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক হিসাবে, প্রথম সার্থক ঔপন্যাসিক হিসাবে স্বীকৃত। তো বঙ্কিম ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তোমরা জানো তার মাঝেও তিনি অনেক লেখালেখি করতেন। তিনি তার যে উপন্যাসগুলোই বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। 1865 সালে তার প্রথম উপন্যাস প্রকাশিত হয় দুর্গেশ নন্দিনী। তিনি 14টি উপন্যাস লিখেছিলেন। সেই উপন্যাসগুলো ছাড়াও বিভিন্ন খুব মানসম্পন্ন প্রবন্ধ তিনি রচনা করেছিলেন। সেই প্রবন্ধগুলো তিনি যে বঙ্গদর্শন পত্রিকার মধ্য দিয়ে প্রকাশ করতেন। তো বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ হয় 1872 সালে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেই পত্রিকায় যারা লিখতেন, যে আরও বঙ্কিমচন্দ্র ছাড়াও জন্য বেশ কিছু লেখক সেই পত্রিকায় লেখালেখি করতেন। সঞ্জীব চন্দ্র, চন্দ্রনাথ বসু, রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রশেখর বসু, অক্ষয়চন্দ্র, এই যে সাহিত্যিকেরা এই বঙ্গদর্শন পত্রিকাকে কেন্দ্র করে তারা জড়ো হয়েছিলেন। এবং বাংলা সাহিত্যের সেই সময়কার যে সাহিত্যটা তোমরা বোধহয় যে আমরা পূর্বেও কথা বলেছি, সেই সময়টাই কিন্তু ছিল বিশেষ করে গদ্য সাহিত্যের বিকাশের ধারা। এবং বিশেষ করে এই যে কয়জন লেখকের কথা যে আমরা বললাম, তারা বেশিরভাগই কিন্তু গদ্য লেখক। তাদের লেখাগুলো এই বঙ্গদর্শন পত্রিকায় বঙ্কিমচন্দ্র প্রকাশ করতেন। যে বঙ্কিমচন্দ্রের নিজের যে লেখাগুলো, নিজের উপন্যাসগুলো এবং নিজের যে প্রবন্ধগুলো, সেই প্রবন্ধগুলো তিনি বঙ্গদর্শন পত্রিকার মধ্য দিয়ে প্রকাশ করতেন। তো বঙ্কিমচন্দ্রের এই বঙ্গদর্শন পত্রিকাটি সেই যুগের, সেই সময়ের এই বাংলা সাহিত্যের বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, সর্বজন স্বীকৃত। তো বঙ্গদর্শন পত্রিকার সাথে রবীন্দ্রনাথ তখন বালক, সেই বালক রবীন্দ্রনাথেরও কিঞ্চিত যোগাযোগ ছিল। তো বঙ্গদর্শন পত্রিকার পরে শুরু হলো রবীন্দ্র যুগ। অর্থাৎ ঠাকুর বাড়ির যে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হলো, সেই ঠাকুর বাড়ি কিন্তু সেই সময়কার খুব সমৃদ্ধ একটি পরিবার। রবীন্দ্রনাথের যে দাদামশাই ছিলেন প্রিন্স দ্বারকানাথ, তার পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর, তার পুত্র রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের ভাই ভগ্নী মোটামুটি অনেকেই কিন্তু সাহিত্য রচনার সাথে জড়িত ছিলেন। যেমন তার বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথ সেই সময়কার একজন বিখ্যাত নাট্য ছিলেন। তার বড় বোন স্বর্ণকুমারী দেবী, তিনিও একজন কবি ছিলেন। তো এই যে ঠাকুর পরিবার, সেই সময়কার কলকাতার একটি সমৃদ্ধ পরিবার হচ্ছে ঠাকুর পরিবার।
এই বাঙালির যে সভ্যতা, সংস্কৃতি, এই সভ্যতা সংস্কৃতির বিকাশের একটা কেন্দ্রবিন্দু ছিল এই ঠাকুর পরিবার, জোড়াসাঁকোর ঠাকুর পরিবার। তো সেই ঠাকুর পরিবার থেকেই দুটো পত্রিকা প্রকাশ পেয়েছিল এই ঠাকুর বাড়ির লোকদের সম্পাদনায়, এবং এই দুটি পত্রিকার মধ্য দিয়েই বাংলা সাহিত্যে রবীন্দ্র যুগের সূচনা হলো। এর প্রথমটি হচ্ছে ভারতী, যে ভারতী পত্রিকা প্রকাশ পেল যে 1877 সালে, যে পত্রিকার সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, এবং যেই পত্রিকার মধ্য দিয়েই রবীন্দ্র যুগের সূত্রপাত বাংলা সাহিত্যে শুরু হলো। এবং তারপরের যে ঠাকুরবাড়ির সম্পাদিত দ্বিতীয় পত্রিকা হচ্ছে সাধনা, যে পত্রিকাটি প্রকাশ হয় 1891 সালে, যার সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র সুধীন্দ্রনাথ ঠাকুর। তো যেই দুটি পত্রিকাই মূলত রবীন্দ্রনাথের যে সেই সময়, সেই যে যুগটা, যে যুগটি মূলত হচ্ছে রোমান্টিক যুগ, তার যে কবিসত্তা, সেই সময়টিকে যে আমরা যদি রোমান্টিক যুগ হিসাবে চিহ্নিত করি, তাহলে সেই সময়কার বিশেষ করে মানসী থেকে খেয়া পর্যন্ত এই বেশিরভাগ কাব্যগুলোই, বেশিরভাগ কবিতাগুলোই এই ভারতী কিংবা সাধনা পত্রিকার মাধ্যমে প্রকাশ হয়েছিল। যেমন সেই সময়ে রবীন্দ্রনাথ যে সমস্ত গদ্য রচনাগুলো লিখেছিলেন, সেইগুলো যেই দুটো পত্রিকায় প্রকাশ পেত। যে তাহলে ঠাকুরবাড়ি, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি সম্পাদিত ভারতী পত্রিকা এবং সাধনা পত্রিকা বাংলা সাহিত্যের বিকাশে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এবং এই সাধনা পত্রিকার পরে আমরা যার একটি গুরুত্বপূর্ণ পত্রিকা লক্ষ্য করছি, যে পত্রিকাটির নাম হচ্ছে সবুজপত্র। যে পত্রিকাটির সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। তোমরা নিশ্চয়ই প্রমথ চৌধুরীর নাম শুনেছ, যে বাংলা সাহিত্যের একজন বড় মাপের গদ্য লেখক তিনি। তো প্রমথ চৌধুরী সম্পাদিত এই সবুজপত্র পত্রিকা প্রকাশ হলো 1914 সালে। আবার পারিবারিকভাবে প্রমথ চৌধুরী ছিলেন ঠাকুর পরিবারের জামাতা। রবীন্দ্রনাথের ভাইজি ইন্দিরা দেবী, যার ডাক নাম ছিল বিবি, সেই বিবির সাথে তার বিয়ে হয়েছিল। এবং যেই প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও তার লেখা দিতেন। তো সবুজপত্র পত্রিকার যে একটি বিশেষ গুরুত্ব আছে সেই সময়। সবুজপত্র পত্রিকার যে পূর্ববর্তী যুগটা, যে আমরা যদি একেবারে এই দিগদর্শন থেকে বঙ্গদর্শন কিংবা ভারতী সাধনা পর্যন্ত লক্ষ্য করি, তাহলে দেখব যে বাংলা গদ্যের বিকাশটা মূলত ছিল সাধু ভাষা কেন্দ্রিক। আমরা যখন গদ্য সাহিত্যের বিকাশের কথা বলছিলাম, একটু খেয়াল করো যে সবুজপত্র পত্রিকা 1914 সালে, তার পূর্ববর্তী যে লেখকেরা সবাই কিন্তু বেশিরভাগই সাধু ভাষা কেন্দ্রিক ভাবেই লিখতেন। অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে সরাসরি যে শব্দগুলো বাংলায় এসেছে, সেগুলোকে যে আমরা বলি তৎসম শব্দ। এই পূর্ববর্তী লেখকদের, বঙ্কিমচন্দ্র, তোমরা খেয়াল করো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ এসে বাংলা গদ্য কিছুটা সাধু ভাষা, হ্যাঁ সাধু ভাষাই ছিল, তারপরে তৎসম কেন্দ্রিকতা কিছুটা বলা যায় যে বর্জন হতে শুরু করলো। তো যেই কিন্তু সাধু ভাষাটা রয়ে গিয়েছিল। তো সাধু ভাষার যে প্রভাব, সেই প্রভাবটা মূলত কাটতে শুরু করলো যে সবুজপত্র পত্রিকার মধ্য দিয়ে 1914 সালে। এবং তার পূর্বেই তোমরা জানো যে সাধু ভাষা এবং চলিত ভাষাকে কেন্দ্র করে, ঠিক চলিত না, সাধু ভাষা এবং কত্ত ভাষাকে কেন্দ্র করে সেই সময়ে কার দুটি গদ্য ধারা প্রতিষ্ঠা পেয়ে গিয়েছিল, যেটি হচ্ছে বিদ্যাসাগরীয় গদ্য, যার একটা হচ্ছে আলালি গদ্য, যেটির আরেকটি নাম হচ্ছে ট্যাকচাঁদি গদ্য। যে বিদ্যাসাগর মহাশয় যে গদ্যটা তিনি বাংলা সাহিত্যে প্রতিষ্ঠিত করেছিলেন, তিনি বাংলা গদ্যের জনক। সেই গদ্যটা ছিল তৎসম কেন্দ্রিক, সাধু ভাষা কেন্দ্রিক, যেমন তৎসম শব্দকে তিনি বহুলভাবে ব্যবহার করেছেন। বিদ্যাসাগরীয় গদ্যের বিপরীতে দাঁড়িয়ে পেরিচাঁদ মিত্র সেই সময়কার যে প্রচলিত কত্ত
কলকাতার অঞ্চলের মানুষ যে ভাষাটা ব্যবহার করত সেই ভাষাটা তিনি ব্যবহার করতে শুরু করলেন বিভিন্ন লেখা, এবং তার বিশেষ করে জালালের ঘরের দোলাল যে রচনাটি সেই গ্রন্থে তিনি কলকাতা অঞ্চলের যে মৌখিক কথ্য রীতি প্রচলিত সেই প্রচলিত ভাষাটিকে ব্যবহার করেছেন। এবং যে আমরা পূর্বে পেরিচাঁদ মিত্রের সম্পাদিত যে মাসিক পত্রিকা 1854 সালে প্রকাশিত হয়েছিল তার সম্পর্কে কথা বলেছি, সেই মাসিক পত্রিকার ভাষাও কিন্তু ছিল এই কলকাতা অঞ্চলের প্রচলিত কথ্য ভাষা। আমরা কিন্তু এই প্রথম লক্ষ্য করলাম যে বাংলা সাহিত্যে যে সাধু ভাষার বিপরীতে, অর্থাৎ তৎসম শব্দের বাহুল্যকে বর্জন করে কলকাতা অঞ্চলের যে প্রচলিত যে ভাষাটি, সেই ভাষাটির যে আরেকটি নাম আছে শান্তিপুরী ভাষা, সেই ভাষাকে পেরিচাঁদ মিত্র ব্যবহার করতে শুরু করেছিলেন। আমরা দ্বিতীয় ধাপে এসে লক্ষ্য করছি যে প্রমথ চৌধুরী যখন সবুজপত্র পত্রিকা প্রকাশ করলেন, সেই পত্রিকাটি কিন্তু কথ্য ভাষা না, সেই পত্রিকাটি হচ্ছে মোটামুটি একটি স্ট্যান্ডার্ড চলিত ভাষার ব্যবহার শুরু করলেন। তাত্ত্বিকেরা অন্তত তাই বলেন যে প্রমথ চৌধুরীর মধ্য দিয়ে হাত দিয়েই কিন্তু বাংলা যে গদ্য সাহিত্যটা চলিত ভাষা কেন্দ্রিক হতে শুরু করলো। এবং রবীন্দ্রনাথ ও প্রমথ চৌধুরী যে পত্রিকায় লিখতেন, এবং রবীন্দ্রনাথ বিভিন্ন শব্দগুলোকে কেমনে পরিবর্তন করতে হবে তারও দিক নির্দেশনা সেই সময় দিতেন। তো ফলে যে সবুজপত্র পত্রিকা বাংলা সাহিত্যের বিকাশের জন্য, বাংলা গদ্যধারার কিংবা বাংলা সাহিত্যের বিকাশে তার অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই, যার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। যেমন সেই সময়কারই তার কিছুকাল পরের যার একটি পত্রিকা হচ্ছে কল্লোল, যে কল্লোল যুগ নিয়ে যে আমরা একদিন কথাও বলেছি যে রবীন্দ্র, খেয়াল করো যে 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেন, 1914 সালে প্রমথ চৌধুরী সবুজপত্র পত্রিকায় বাংলা ভাষা কিছুটা রূপান্তরিত হতে শুরু করলো, এবং তারপরে 1923 সালে যে পত্রিকাটি প্রকাশিত হলো কল্লোল পত্রিকা, যার সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস। এই পত্রিকার মাধ্যমে আমরা যাদেরকে ত্রিসূত্তর যুগের কবি বলি, যে ত্রিসূত্তর যুগের কবি তোমরা নিশ্চয়ই জানো কারা কারা, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বিষ্ণুদে, যে এই কবিদেরকে বলা হয় ত্রিসূত্তর যুগের কবি, যারা রবীন্দ্রনাথের বলয় থেকে বাংলা সাহিত্যকে একটি অন্য ধারায় রূপান্তর করার চেষ্টা শুরু করলেন, যেমন সার্থকভাবে করতে পারলেন। তো এই যে কবিকুলের আবির্ভাবটা ঘটল, কারণ 1923 সালের পূর্ববর্তী সময়ে পর্যন্ত এই বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথই সেরা, রবীন্দ্রনাথই সর্বোচ্চ, তার বিকল্প কিছু ভাবা যেতে পারে না, সেই রকম একটি ধারণা প্রতিষ্ঠা পেয়ে গিয়েছিল। তো এই ত্রিসূত্তর যুগের উচ্চ শিক্ষিত কবিকুল এসে, যেমন সাথে কিছু গদ্য লেখক সমন্বিত হলেন, যেমন মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ, তারাও, যে ত্রিসূত্তর যুগের এই কবিরা এসে বাংলা সাহিত্যকে যে একটি নতুন ধারা, বাংলা সাহিত্যে একটি নতুন ধারা সৃষ্টি করলেন তারা, এবং তাদের এই সমন্বয়টা ঘটেছিল এই কল্লোল পত্রিকার মধ্য দিয়ে, যার সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস। যেমন তারা বাংলা সাহিত্যে বলা যায় একটি বিপ্লব সংগঠিত করে ফেললেন, রবীন্দ্রনাথের বিপরীতে তারা দাঁড়িয়ে নতুন কিছু তৈরি করলেন বাংলা সাহিত্যে, যেই সময়টিকে বলা হয় কল্লোল যুগ। এবং কল্লোলের পরে তাহলে তোমরা বুঝতেই পারছো যে বাংলা সাহিত্যে এই কল্লোল পত্রিকার অবদান, যে আমরা খুব সংক্ষিপ্তভাবে শেষ করতে হবে, যে আমরা খুব বিস্তারিত বলার সময় পাবো না। তারপরে হচ্ছে যে আমি সংক্ষিপ্তভাবেই বলছি যে কালিকলম 1926 সালে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলা সাহিত্যের বিকাশে, প্রগতি 1927 সালে, শিক্ষা 1927 সালে। এই শিক্ষা পত্রিকাটি নিয়ে যে একটু কথা বলি, যে 1927 সালে সেই পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল। তো ব্রিটিশরা যখন যেই দেশে আসলো, যে দেশে আসার পর যে দেশীয় মুসলমান সমাজ, মুসলিম সমাজ, তারা ইংরেজি শিক্ষা থেকে দূরে সরে রইল। এই সময়কার যারা উচ্চশিক্ষিত মুসলিম ব্যক্তিবর্গ, লেখক বর্গ, তারা দেখলেন যে মুসলিম সমাজ যদি ইংরেজি শিক্ষা থেকে
পিছিয়ে যায়, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা চর্চা থেকে তারা যদি দূরে সরে যায়, তাহলে যে জাতি এগিয়ে যেতে পারবে না। এই জন্যই তারা উচ্চশিক্ষিত কয়েকজন ব্যক্তি মিলে তারা একটি সংগঠন তৈরি করলেন, যেটির নাম হলো বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ। তারা একটা স্লোগানে সমবেত হয়েছিলেন। সেই স্লোগানটি ছিল যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এবং তারা একটি আন্দোলন পরিচালনা করেছিলেন, সেই আন্দোলনটির নাম ছিল বুদ্ধির মুক্তি আন্দোলন। এবং এই বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্র হিসাবে যে পত্রিকাটি প্রকাশিত হয়েছিল, সেই পত্রিকাটির নাম ছিল শিক্ষা শিক্ষা। ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল যে শিক্ষা পত্রিকা বিশেষ করে এই যে বঙ্গীয় মুসলিম সমাজের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তোমরা বেশ কিছু লেখক এই শিক্ষা পত্রিকায় সমন্বিত হয়েছিলেন, যেমন আবুল ফজল, আবুল হোসেন, তারপর মোতাহার হোসেন চৌধুরী, কাজী মোতাহার হোসেন, এই বিভিন্ন শক্তিশালী লেখকেরা যে এই শিক্ষা পত্রিকার মাধ্যমে তাদের লেখাগুলো প্রকাশ করে। তো 1922 সালে কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি, তিনি একটি পত্রিকা প্রকাশ করলেন, যে পত্রিকাটির নাম হচ্ছে ধূমকেতু। নজরুলের যে প্রথম দিককার লেখাগুলো সেই ধূমকেতু পত্রিকায় প্রকাশ পেয়েছিল। যেমন ধূমকেতু পত্রিকা প্রকাশের সময় রবীন্দ্রনাথ এই ধূমকেতু পত্রিকাকে একটি আশীর্বাণীও পাঠিয়েছিলেন। তিনি সেখানে লিখেছিলেন যে আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নিসেতু, দুর্দিনেরই প্রলয় শিরে বাজিয়ে দে তোর বিজয় কেতন। এই আশীর্বাণী নিয়েই নজরুল এই পত্রিকাটি প্রকাশ করলেন, ধূমকেতু পত্রিকা, 1922 সালে। তারপরের যে পত্রিকাগুলো বাংলা সাহিত্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সুধাকর শেখ আব্দুর রহিম যে পত্রিকাটি প্রকাশ পেয়েছিল 1892 সালে। মিহির পত্রিকার সম্পাদকও ছিলেন শেখ আব্দুর রহিম, যে পত্রিকাটি প্রকাশ পেয়েছিল 1892 সালে। কোহিনূর পত্রিকা 1898 সালে। লোহড়ী মোজাম্মেল হক সম্পাদিত 1900 সালে। নবনূর 1930 সালে। মুসলিম ভারত, সওগাত, আবুল হোসেন, আমরা পূর্বেই বলেছি, মুসলিম ভারত, সওগাত, এই সমস্ত পত্রিকাগুলো এই সময়কার বাংলা গদ্য সাহিত্য, শুধু গদ্য সাহিত্য না, বাংলা সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরেছিল। যে আমরা কাজী নজরুল ইসলামের কথা বলছিলাম, যে তিনি ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি ধূমকেতু পত্রিকা ছাড়াও যে আরও দুটি পত্রিকা সম্পাদনা করেছিলেন, যে একটা হচ্ছে নবযুগ আর একটা হচ্ছে লাঙল। তো তোমাদের যে কোর্সটা, সেই কোর্সটা মূলত হচ্ছে 1947 পর্যন্ত, অর্থাৎ 1800 সাল থেকে শুরু করে 1947 পর্যন্ত। তো একটু লক্ষ্য করো যে আমরা মোটামুটি যেই সময়টাই নির্দেশ করার চেষ্টা করেছি, যে বাংলা সাহিত্যের বিকাশ, যে সমস্ত সাময়িক পত্রগুলো বাংলা সাহিত্যের বিকাশটাকে ত্বরান্বিত করেছিল, এটা গদ্যেই হোক, যেটা কবিতাই হোক, এই সাহিত্য পত্রিকাগুলোর একটা মোটামুটি সংক্ষিপ্ত চিত্র যে আমরা তোমাদের সামনে উপস্থাপন করলাম। যদি যার একটু বিস্তারিত জানতে চাও, যে আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, সেজন্য যে আমরা প্রত্যেকটা পত্রিকা সম্পর্কে বিস্তারিত বলার সময় পাচ্ছি না। যে কয়টা পত্রিকা একটু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেমন সংবাদ প্রভাকর, ঈশ্বরচন্দ্র গুপ্ত, 1839 সালে যে পত্রিকাটি প্রথম বাংলার দৈনিক পত্রিকা হিসাবে প্রকাশ পেতে শুরু করলো, যেটি কিন্তু বাংলা সাহিত্যের, বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা, সংবাদ প্রভাকর, 1839 সালে ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত, যে আমরা সেটা নিয়ে কথা বলেছি। বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন নিয়ে যে আমরা কথা বলেছি একটু বিশেষভাবে। ভারতী এবং সাধনা যে পত্রিকা দুটো ঠাকুরবাড়ি থেকে প্রকাশ পেয়েছিল, এবং রবীন্দ্র যুগ বলতে যা বোঝায়, যে রবীন্দ্র যুগকে পরিপূর্ণ মাত্রায়, পরিপূর্ণভাবে প্রকাশ পেয়েছিল এই সাধনা এবং ভারতী পত্রিকার মধ্য দিয়ে। তারপরের গুরুত্বপূর্ণ পত্রিকা, বিশেষ করে বাংলা গদ্য সাহিত্যের বিকাশের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যে পত্রিকাটি সবুজপত্র। এবং তারপরে খুব বিশেষভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে কল্লোল পত্রিকা, যে কল্লোল পত্রিকার
মধ্য দিয়ে একটা যুগের তৈরি হয়েছিল, যে যুগটিকে নির্দেশ করা হয় কল্লোল যুগ হিসাবে। যে আধুনিক যুগের কবিরা যেখানে সমন্বিত হয়েছিলেন, বাংলা সাহিত্যের নতুনত্বের স্বাদ নিয়ে যারা এসেছিলেন, যে আমরা সংক্ষিপ্তভাবে এই বাংলা সাহিত্যের বিকাশে এই 1818 সাল থেকে বা 1947 সাল পর্যন্ত যে সমস্ত পত্রিকাগুলো বাংলা সাহিত্যের বিকাশে ভূমিকা রাখতে পেরেছিল, খুব সংক্ষিপ্তভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আজকে আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সামনের ক্লাসে আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ।